আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকেও তোমাদেরকে যে গল্পটা শোনাবো সত্যি খুবই অ্যামেজিং একটা গল্প। তো চলো শুরু করা যাক। আমার গল্পগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো প্রিয় বন্ধুরা, আমি খুব গরিব ঘরের একটা মেয়ে। আমার বাবা মা আমরা ছিলাম 3টা বোন। তো আমার বয়স যখন 3.5 বছর তখন আমার বাবা পৃথিবী ছেড়ে চলে যায়। আমার বড় বোনের বয়স হচ্ছে 8.5 বছর। আর আমার ছোট যে তার বয়স হচ্ছে মাত্র 9 মাস ছিল। তো আমার মা খুবই কষ্ট করে আমাদেরকে মানুষ করে। একদিকে পয়সা উপার্জন করার লড়াই, অন্যদিকে সন্তান মানুষ করার সবথেকে বড় দায়িত্ব। তার উপরে লেখাপড়া, সংসারের বাজার সদাই, খাবার দাবার, অসুস্থতা, ভালো মন্দ সব কিছু মিলিয়ে আমার মায়ের উপরে অনেক প্রেশার। কিন্তু আমার মা হার মানেননি। আমার নানা ছিল না, আমার নানি বেঁচে ছিল। আমার নানি আমাদের দেখভাল করতো আর মা বেহাত পরিশ্রম করে উপার্জন করতো পয়সা। এভাবেই আমাদের দিনগুলো চলতে থাকলো। আমি একটা সরকারি প্রাইমারি স্কুলে ভর্তি হই। আমার মা আমাকে ভর্তি করান। তো ওখানে আমি লেখাপড়া করছিলাম। আমার বড় বোনও প্রাইমারিতে লেখাপড়া করছিল। লেখাপড়া করতে মোটামুটি আমি 8 পাস করি। 8 পাস করে 9-এ ভর্তি হয়ে যাই। 9-এ ভর্তি হওয়া পর্যন্ত সব কিছু ঠিকঠাক মতোই চলছিল। যদিও আমাদের খুব কষ্টের সংসার, নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, তারপরেও ভালো ছিলাম। ক্লাস 9-এ ওঠার পর 9 কমপ্লিট করব, এবার পরীক্ষার ফি তো দিতেই হয়। মাকে এসে বললাম, মা পরীক্ষা ফি দিতে হবে। মা বলল ঠিক আছে, কয়দিন সময় আছে? বললাম পরশুদিন দিতে হবে, লাস্ট টাইম। বলল ঠিক আছে, দিয়ে দিব। মা এই জন্য পারছিল না, কারণ মা অনেক অসুস্থ হয়ে গেছিল। মা ছুটিতে ছিল, কিন্তু যে কয়দিন 1 সপ্তাহ ছুটি দিয়েছে তাতে মার শরীর কিছুতেই ঠিক হচ্ছিল না। অসুস্থ অবস্থায় মা কাজে চলে যায়। কাজে চলে অফিস থেকে অগ্রিম কিছু টাকা নিয়ে আসে, আয়না আমার পরীক্ষার ফি দেয়। আর ওষুধপাতি চিকিৎসার যে খরচগুলো হচ্ছিল সেগুলো বহন হচ্ছিল ওই টাকা দিয়ে। সংসার আরও কঠিন হয়ে যায়। তো স্কুল থেকে আসার পথে ফার্স্ট সেই দিনই আমাকে কিছু লাফাঙ্গা ছেলে আমার সাথে খুবই বেত্তামিজি করে। আমার ওড়না ধরে টানছিল, আমার ক্রস বেল্ট ধরে টান দিচ্ছিল। তো আমি খুব চিল্লাচিল্লি করছিলাম। তো সেই দিন আমার স্যার আমাকে বাঁচায় নেয়। স্যার তখন ওখান দিয়ে যাচ্ছিল। গেল, এটা প্রথম দিনের ঘটনা। এবার তার পরের দিনও সেম একই কাহিনী। আমি যখন স্কুল শেষ করে বাড়ির দিকে একা একা আসছিলাম, তখন ওই ছেলেটা আরও সাথে কয়েকজনকে নিয়ে আমার ওড়না ধরে টানাটানি করছিল। আমার ক্রস বেল্টটা টেনে খুলেই ফেলেছে। তো আমি খুবই জোরে চিল্লাচিল্লি করছিলাম। সেদিন আমাদের গ্রামের কিছু মুরব্বি, গ্রাম সম্পর্কে কেউ জ্যাঠা, কেউ নানা, তারা আমাকে বাজার হয়ে যাচ্ছিল। তখন তারা আমাকে রক্ষা করে। তো বিষয়টা আগের দিন মার কাছে বলিনি, কারণ মা খুবই টেনশন করে। আরও অসুস্থ, যদি এরকম কিছু শুনে সে তো টেনশন আরও কী না কী হবে, এই ভেবে বলিনি মার কাছে। কিন্তু পরের দিনও একই কাহিনী হলো। এখন ভাবলাম যে মাকে বিষয়টা জানাইতেই হয়। তো মাকে বিষয়টা বললাম। বলার পরে মা তো আরও টেনশনে পড়ে গেল। যাওয়ার পর আমাদের গ্রামের মাতবরের কাছে গেল। যাওয়ার পর উনি স্কুলে গেল, স্যারদের সঙ্গে কথাবার্তা বললেন। বলার পরে আমি আসতেছিলাম,
আসার পরে দেখলাম সেদিন আর ছেলেগুলো আমাকে আর ডিস্টার্ব করলো না। না করার পরে পরের দিন তো আর করবে না এরকম ভেবে আমি পরের দিন আবার আসলাম। আসার পর স্কুল শেষ করে বাড়ির দিকে আসছিলাম। সেদিন সে প্রস্তুতি নিয়েই ছিল। আমাকে মুখ চেপে ধরে আমার গায়ের জামা কাপড় সব কিছু টেনে হেঁচড়ে আমাকে জঙ্গলের মধ্যে নিয়ে যায়। জঙ্গলের মধ্যে নিয়ে যেয়ে ওরা খুবই খারাপভাবে আমাকে ব্যবহার করে। কেউ আমার দুটো হাত ধরে রেখেছিল, দুজন দুটো হাত ধরে রেখেছিল, কেউ পা ধরে রাখছিল। ওরা 4 জন ছিল। 4 জনের মধ্যে প্রথমে 3 জন কেউ আমার হাত ধরে রাখছে, কেউ ডালিম চাপতেছে, কেউ ডালিম চুষে খাচ্ছে, কেউ পুকুরের মধ্যে পাইপ ঢুকিয়ে দিয়ে পানি দিচ্ছে। একজন করে এভাবে সবাই আমার দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ভোগ করলো। করার পর ওই জঙ্গলেই আমি পড়ে থাকলাম একা। কেউ নেই আমাকে উদ্ধার করার মতো। এক পর্যায়ে নিজেই কুকিয়ে উঠে দেখি আমার সব কিছুই শেষ। পুরো শরীরটার মধ্যে রক্তচোষা দাগ, সব কিছু তছনছ হয়ে গেছে। ওই অবস্থায় গেলাম বাড়িতে। যাবার পর মা দেখে ধরে কান্না, তারপর মাতবারের কাছে ওই অবস্থায় আমাকে নিয়ে গেল। যাওয়ার পর মাতবার পুলিশকে খবর দিল, পুলিশ আসলো। আসার পর ওই ছেলেগুলোকে সব কয়টাকে ধরছে। পালিয়ে গেছিল কিন্তু ওনারা ধরে ফেলেছে। ধরে ফেলার পর প্রত্যেকটা ছেলের ফাঁসি হয়েছে। ঘটনাটা তোমাদের সঙ্গে কেন শেয়ার করলাম জানো? গরিব বড়লোক বুঝি না, কপাল কখন কার জীবন কোন অবস্থায় কাটবে কেউ বলতে পারে না মানুষের, না? কখনোই দুর্বলের তার সুযোগ নেওয়া উচিত নয় কারোই। এই দেখো, যেমন ওরা একটা হুজুগে পড়ে আমার দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে আমার কুমারিত্ব নষ্ট করে দিয়েছে। সমাজ সংসারে আমার যে ভালো বাড়িতে বিয়ে হবে, আমি তো একটা ভালো লাইফ লিড করতে পারতাম, সেটা তো আর হলো না। ওরা আমার চরিত্রে কালি দিয়ে দিয়েছে। কিভাবে হবে? কিন্তু দেখো, বিনিময়ে কিন্তু ওদের ফাঁসির সাজা হয়ে গেছে। ওরা তো ক্ষণিকের জন্য মজমস্তি করলো আমার সাথে, বিনিময়ে কী হলো? ফাঁসি হয়ে গেল। তাই বলবো, কেউ জোশে পড়ে হোশ না হারানোই ভালো। তো আর যাই হোক না হোক, গরিব হিসেবে অনেকেই বিচার পায় না, তবে আমরা বিচার পেয়েছি। ওই মাতবার সাহেবকে আমি ধন্যবাদ জানাই যে আমরা এত দরিদ্র হওয়া সত্ত্বেও সে আমাদের কোনো দুর্বলতার সুযোগ নেয়নি, বরঞ্চ সে আমার সঙ্গে ন্যায় বিচার করেছে। তো সবার সঙ্গে যে ন্যায় বিচার হবে এমনটা নয়, অনেকের সাথে ন্যায় বিচারটাও হয় না। এই জন্যই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম। পাশাপাশি গার্ডিয়ানদেরকে এটা আমি অবশ্যই বলবো, তোমাদের মেয়ে যারাই আছে বাড়িতে, নানি দাদি খালা ফুপু যেই থাকুক না কেন, স্কুলে যাওয়া আসার সময় অবশ্যই তাদেরকে সঙ্গে নিয়ে স্কুলে দিয়ে আসা বা নিয়ে আসা, এই দায়িত্বটা তোমাদের নিতেই হবে। না হলে কখন কি ঘটে যায় আসলে বলা যায় না। একটা জিনিস ঘটে গেলে তো আর ফিরে পাওয়া যায় না। হয়তো বা লড়াই সংগ্রাম বিচার হবে, আমারও হয়েছে, কিন্তু যেটা হারিয়েছি সেটা তো আর ফিরে পাইনি। এই জন্যই শেয়ার করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।